পেটের পীড়া, পেটের অসুখ, পাতলা পায়খানা বা আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম নিয়ে আমাদের যেন দুর্ভোগের শেষ নেই। যারা এই ধরনের পেটের পীড়ায় ভুগে থাকেন তাদের কাছে জীবনটাই যেন যন্ত্রণার নাম। প্রিয় দর্শক, আজ আমরা চেষ্টা করব আপনাদের এই যন্ত্রণার কিছুটা হলেও সমাধান দিতে। চলুন তাহলে কথা বলে আমাদের আজকের ডক্টরের সাথে। স্যার, শুরুতেই জানতে চাই আইবিএস বা এই যে পাতলা পায়খানা বা এই বাউল সিনড্রোম নিয়ে যে জটিলতাগুলো আছে এই সম্পর্কে। আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম, অনেক সময় আমরা বলি ইরিটেবল বাউল ডিজিজ বা ডিসঅর্ডার। তো বাউল হচ্ছে আমাদের খাদ্য নালী সংক্রান্ত প্রবলেম, এবং এটা কিন্তু আপনার যে কোনো একটা বেবির হতে পারে, একটা মধ্যবয়সী বাচ্চার হতে পারে, একটা বয়স্ক মানুষের হতে পারে। অনেকে দেখবেন পাতলা পায়খানা কয়দিন পর পর হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। অনেকে হচ্ছে কনস্টিপেশন, মানে পায়খানা ক্লিয়ার হচ্ছে না। আবার অনেকের একবার পাতলা পায়খানা হচ্ছে, আবার কনস্টিপেশন হচ্ছে। এই যে বাউল ডিসঅর্ডার, এটা কিন্তু আসলে বিশাল একটা সাবজেক্ট, এবং এই বাউল ডিসঅর্ডার বলে পেট গাট এর সাথে ব্রেনের সম্পর্ক। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? মানে যদি আপনার পেটের প্রবলেম হয় তাহলে আপনার ব্রেনের প্রবলেম হবে, আবার যদি আপনার ব্রেনের প্রবলেম হয় তাহলে আপনার পেটের প্রবলেম হবে। একটার সাথে একটা ডাইরেক্ট ওতপ্রোতভাবে জড়িত। আপনার যখন ঠিকমতো খাবার আপনি খেতে পারবেন না বা খাবারটা অ্যাবজর্ব হবে না, তখন কিন্তু আবার মানসিক অশান্তিতে ভুগবেন, আপনার আরেকটা সমস্যা দেখা দিবে। এবং আমাদের নিউট্রিশনাল যে আমরা এনার্জিটা পাই বাই ফুড, খাবার, এই খাবারের জন্য আমাদের কি ব্রেন ডেভেলপমেন্টের জন্য দরকার, ফিজিক্যাল ডেভেলপমেন্টের জন্য দরকার, মেন্টাল ডেভেলপমেন্টের জন্য দরকার, আমার কাজের এনার্জির জন্য দরকার। এখন আপনি যাই খাচ্ছেন সেটা থাকতেছে না, বা সেটা অ্যাবজর্ব হচ্ছে না, বা আপনার জন্য স্যুট করতেছে না, তখন কি হবে? আপনার প্রচুর বিভিন্ন রোগ, বিভিন্ন ডিস্টার্ব শুরু হবে। এবং আমি আমার প্র্যাকটিসে দেখি যে প্রায় আইবিএস রোগী আসে আমাদের কাছে, জি ব্যথা, জোড়ায় জোড়ায় ব্যথা, আর্থ্রাইটিসের অটোইমিউন ডিসঅর্ডার এসে ভুগছে, মুভমেন্ট করতে পারতেছে না, ইল হেলথ, মাসেলগুলো শুকিয়ে গেছে। এটা একেবারে কমন একটা সমস্যা। এই আইবিএস প্রবলেমটার জন্য বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পরিবেশ, খাবার, এগুলো হচ্ছে দায়ী। মানে আমাদের লাইফস্টাইল, মানে আপনি যদি ঠিকমতো মুভমেন্ট না করেন, খেলাধুলা না করেন, আপনি যদি পর্যাপ্ত না ঘুমান, আর আপনার খাদ্য তালিকাতে যদি প্রবলেম থাকে, তখন আপনার এই আইবিএস জাতীয় প্রবলেম হবে। মানে পেটের বাউল সিনড্রোমে বা সিস্টেমে আপনার কী হবে? ডিসঅর্ডার হবে, সেখানে প্রদাহ হবে। মানে যে কোনো রোগের কিন্তু সূত্রপাত কিন্তু প্রদাহ, মানে ইনফ্লামেশন। এখন এই পেটে যদি ইনফ্লামেশন হয়, তখন কিন্তু আপনার খাবারটা হজম হবে না, পাতলা পায়খানা হয়ে যাবে। তো এটা অনেক কারণ আছে। তার মধ্যে আমরা যেমন বিভিন্ন ব্যাকটেরিয়াল, ভাইরাল, লাইফস্টাইল আমি বললাম, চলাফেরা, পর্যাপ্ত ঘুম, রেস্ট, এবং আপনার যেই বয়সে যেই পরিবেশে যে খাবারটা খাওয়ার দরকার সেটা যদি কেউ না খায় এবং সেটা যদি সে হাইজিন মেনটেন করে না চলে, তখন এই প্রবলেমগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই। স্যার, আইবিএস এর জন্য বা পেটের পীড়ার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এলিমেন্ট হচ্ছে আমাদের ফুড হ্যাবিট। এবং সেইখানটায় আমাদের একটা বড় প্রশ্ন হচ্ছে যে আইবিএস হলে বা এই পেটের পীড়াদায়ক কোনো সমস্যায় আমরা ভুগলে আমরা আসলে কোন কোন খাবার এড়িয়ে চলবো? এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের খাদ্য তালিকা, আমাদের যে 6টা উপাদান আছে, আমাদের এই উপাদানগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হয়। কিছু রোগীর ক্ষেত্রে মানে আপনি দেখবেন অনেকে বলে, স্যার আমি তো দুধ খেতে পারি না, কি হয়? তার এই আইবিএস প্রবলেম দেখা দেয়, ল্যাকটোজেন টলারেন্স থাকে। হ্যাঁ, ল্যাকটোজেন টলারেন্স থাকে। তারপরে অনেকে আমি মাংস খেতে পারি না, তখন তার এই প্রবলেম থাকে। তো এই ক্ষেত্রে খুব সহজ হচ্ছে, আপনার লাইফস্টাইলটাকে ঠিক করেন। লাইফস্টাইলের ঠিকের মধ্যে আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে, নাম্বার 1, পেটের জন্য খুবই দরকার, পেট ক্লিয়ারেন্স রাখার জন্য। মাঝে মাঝে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রোজা রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিকমতো ঘুমানো, ঘুমায় দিনে, রাতে ঘুমায় না, এই লাইফস্টাইলটা দরকার। তারপরে আসেন, এখন আপনি মাংস খেতে পারেন না, মাংস হচ্ছে প্রোটিন এবং সাম ফ্যাট আছে, তো আপনি অল্টারনেটিভ আপনি মাছ খান, প্রোটিন, ইউ হ্যাভ প্রোটিন। তো আপনি সেই মাছ খেয়ে আপনাকে সেটা ফিল আপ করতে হবে। দুধ খেতে পারেন না, দুধটাকে আপনি কনভার্ট করে দই করে খান, সেকেন্ড অ্যাবজর্বে আপনাকে হেল্প করতেছে। তো দুধের অল্টারনেটিভ যে দুধের যে ফ্যাট এবং প্রোটিন আপনি অ্যানাদার আরেকটা খাবারে নিতে পারেন। তো আমি এই রুগীদেরকে সাজেস্ট করি তখন আপনাকে কিন্তু অল্টারনেটিভলি একটু খাবারটা চেঞ্জ করেন, মানে আর একটা অল্টারনেটিভ খাবারে যান। আর অনেকের অনেক খাবারে কিন্তু অ্যালার্জি আছে। আপনি দেখবেন বাংলাদেশের মানুষ একরকম খাবার খায়, বিদেশি মানুষ আরেক রকম খাবার খায়, পাকিস্তানে আরেক রকম, ইন্ডিয়াতে আরেক রকম। খাবারের কিন্তু ডায়েট মেনু ভিন্ন এবং পার্সন টু পার্সনও ভিন্ন। যার যে খাবারে অ্যালার্জি হয়, আইবিএস হয়, ইউ শুড অ্যাভয়েড দিস ফুড, মানে আপনাকে খাবার না খাওয়াই ভালো। এখন ওই ফুডের সোর্সটা আপনাকে অল্টারনেটিভলি আর একটা কোনো ফুড থেকে আপনাকে প্রোটিন নিতে হবে, ফ্যাট নিতে হবে,
ভিটামিন মিনারেলস এগুলো নিতে হবে। আর খাদ্য তালিকায় আপনাকে সব সময় সবজি জাতীয় খাবার মানে যেটা আঁশযুক্ত খাবার এটা আমাদের কিন্তু বেশি বাড়াতে হবে। আর পেটের বিভিন্ন এক্সারসাইজ আছে আমরা দিয়ে থাকি গাটকে ক্লিয়ার করার জন্য, এবং হাঁটা চলা ফেরা এগুলো থেকে কিন্তু আইবিএস অনেকাংশেই ইমপ্রুভ হয়ে আসে। আরেকটা কিছু উপাদান যেমন হলুদের যে কার্কুমিন, টারমারিক অ্যাসিড আছে, এই টারমারিক অ্যাসিড আমাদের পেটের গাঁটের জন্য খুবই উপকার। আপেল সিডার ভিনেগার এগুলা অনেক উপকার আছে। তারপরে হচ্ছে আমাদের আদা, জিঞ্জার, মধু এগুলো পেটের জন্য অনেক হেলদি। তো এটা হচ্ছে কিছু রেসিপি আছে যেটার মাধ্যমে আপনার এই সমস্যাটা সমাধান করা যায়। আর অনেক সময় পেটের বিভিন্ন ব্যাকটেরিয়াল প্রবলেম থেকে এটা হতে পারে, যেমন এইচ পাইলোরি। তো এই ক্ষেত্রে আপনাকে ডায়াগনোসিস করে সেটা ট্রিটমেন্ট দিতে হবে। কিছু প্রোবায়োটিক্স খুবই এসেনশিয়াল এই আইবিএস রোগীদের জন্য। মানে ওভারঅল ফুড হ্যাবিট, এক্সারসাইজ এবং আপনাকে সাপ্লিমেন্ট এগুলো যখন আমরা রোগীদের প্রপার ওয়েতে দেওয়া যায়, রোগী অল্টারনেটিভ খাদ্য সে গ্রহণ করে এবং যে খাবার তার প্রবলেম হয় সে খাবারটা তাকে অ্যাভয়েড করে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে যায়। রোগীর কথা হচ্ছে আমি কেন খাবো না, মানে আপনার যেই খাবারটা ফুড অ্যালার্জি হচ্ছে আপনি সেটা খেতেই হবে, কেন আপনাকে সেটা অ্যাভয়েড করতে হবে, কারণ এটা আপনার আইবিএস প্রবলেম বাড়াবে, আপনার হেলথের জন্য সমস্যা। আপনি অল্টারনেটিভ আরেকটা খাবার তখন নেবেন। অনেক ধন্যবাদ স্যার আমাদের দর্শকদেরকে এত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে এভাবে বিস্তারিত জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।